সামহাও এই প্রোগ্রামটাতে শাড়ি পরতে হতো। তো শাড়ি আমি তো শাড়ি পরতে পারতাম না, আম্মাই পরালেন। এবং পরাতে যে আম্মা খেয়াল করলেন আমার মেয়ের পিঠের দিকটায়, একদম পিঠের শেষে একটা হাড্ডি আছে যেটাকে ডক্টররা বলে L5 নামকরণ করে, ওখানে ফোলা একটা জায়গা। আমরা যেমন অ্যালার্জি হলে বা আপনার কোনো একটা ব্যথা পেলে আপনি কখনো নোটিস করেন? আমি নোটিস করি, কারণ পেছনে কিন্তু আপনি খুব বেশি একটা খেয়াল করেন না। আচ্ছা, মানে আপনি আর যখন কোনো পেইন ফিল করা বা কোনো কিছু না, কখনো কোনো হয়নি? কোনো না, পেইন ছিল না, একেবারেই কোনো পেইন ছিল না। ওই যে কারণে আরো বেশি ওটা আমি মানে বুঝে উঠতে পারিনি। প্লিজ লিসেন ইট ভেরি কেয়ারফুলি। যেটা প্রথমেই বলেছি, অবশ্যই এটা কেয়ারফুলি শুনতে হবে। এইটা ওনার লাইফের যে স্টোরিটা, মানে দিস ইজ রিয়েলি, মানে শেখার মতো অনেক কিছু আছে এখানে। বলেন তারপর। তো এটা আমি এই জন্য আরো বেশি স্পেসিফিক্যালি বলতে চাই। অনেকে আছে যে এগুলো দেখে কিন্তু নজরআন্দাজ করে অ্যাভয়েড করে যান। হ্যাঁ, কোনো ব্যাপার না, ঠিক আছে, এটা করেন না। মানে অবশ্যই ডক্টরসের শরণাপন্ন হতে হবে, কারণ তারাই ভালো জানেন যে এটা কি হলো আপনার মা পেলো তারপরে? তারপরে এফএনএসি করালাম। এফএনসি মানে কি আপনি অ্যাভয়েড করেন না এই বিষয়টা? যে না ঠিক আছে মানে কি? আমি মানে আম্মা অ্যাভয়েড করতে চাইছিল না। আম্মা বলছিল যে এটা কবে থেকে, বাট আসলে এটা অনেক আগে থেকে হয়েছিল, আমি জানতাম না আর কি। আচ্ছা, তা বলছে এটা কেন হলো, তোমার কোনো ব্যথা হয়? আমি বললাম যে না। বলছে তাহলে তাহলে আমরা ডাক্তারকে এমনি দেখাই, ব্যথা না হোক, কিন্তু তারপর এটা কেন হলো, এটা কারণটা তো জানতে হবে। তো তখন আমি এফএনএসি করালাম। এটা ঢাকা মেডিকেলে করেছিলাম। এটা নিডল দিয়ে একটা পরীক্ষা করে, নিডলটা মানে ওই কিছু একটা নিয়ে ওরা পরে দিয়ে করে। ওটা একটা টিউমারের মতো, ওকে, গোল। তো নিডল দিয়ে ওটাকে জাস্ট ওই রসটা বের করে আপনাকে ওরা এক্সামিন করে যে এটার ভিতরে কি আছে। যদি ম্যালিগনেন্সি থাকে তাহলে তো আপনাকে অন্য ট্রিটমেন্ট, আর যদি ম্যালিগনেন্সি না থাকে, বিনাইন টিউমার হয়, তাহলে এটা নর্মাল, এটা কিছুই না, এটা চাইলে আপনি কেটেও ফেলতে পারেন, চাইলে আপনি রাখতেও পারেন, এরকম বিষয়টা। তো ঢাকা মেডিকেল ওরা খুব একটা গুরুত্ব দিল না, বললো যে অসুবিধা নেই, এটা আমরা এরকম রিপোর্ট পেয়েছি, এটা এটা এমন কোনো বিষয় না, তারপর আপনি ডক্টর দেখাতে পারেন, এটা বিনাইন টিউমার। আমিও এটাই জানলাম। তো আমি সেটা জেনে আমি একটু মানে মনের দিক দিয়ে একটু শান্তি পেলাম যে সমস্যা নাই কোনো। এদিক দিয়ে গান বাজনা তো আমি করে যাচ্ছি, গানও চলছে সমান তালে, অনেক প্রচুর শো করি, তখন অনেক শো হচ্ছে, অনেক অ্যালবামে ভয়েস দিচ্ছি। হ্যাঁ, বিভিন্ন যে ঢাকার মগবাজার বলেন, মিরপুর বলেন, যত রকম স্টুডিও আছে, তখন প্লেব্যাকও করছি। তো তখন আমি চিন্তা করলাম যে সবকিছু ঠিকঠাক। হঠাৎ 9 মাস পরে আমার পেইন শুরু হলো। এই ফার্স্ট টাইম? হ্যাঁ, পেইন শুরু হলো, এবং ওই পেনটা নিয়ে টেনশনে পড়ে গেলাম যে ওই ওই স্পেসিফিক ওই জায়গাটাতেই, ওই এরিয়াটাতেই। তো এই পেন শুরু হওয়ার পরে আমি আমার একজন মামা ছিলেন স্পেশালিস্ট, ওনার সঙ্গে কথা বললাম। উনি বললো যে এটা কিছু না, এটা হয়তো বা ফ্যাট টিস্যু, ফেলে দিলেই ইয়ে হয়ে যাবে। মানে এটা থেকে, এটা অনেকে ফেলে না, যেহেতু পেন করছে সেহেতু ফেলে দিতে হবে। তারাও বুঝতে পারেনি আসলে হয়েছে কি, এই টিউমারটা এমন একটা টিউমার বা এমন একটা টার্ম এটার, যেটা বাংলাদেশে তখনও আবিষ্কারই হয়নি, যেটা কি এক একজন এটাকে এক একভাবে নাম দিয়েছেন। কোন ডক্টর এটাকে নাম দিয়েছে নিউরোফাইব্রোমা, কোন ডক্টর দিয়েছে নিউরোফাইব্রোসার্কোমা, কোন ডক্টর দিয়েছে সোয়ানোমা। আবার পরবর্তীতে যেটা আবিষ্কার হলো যে না, এটা হচ্ছে ডেসময়েড। সো এই এই ডেসময়েড, এই নিউরোফাইব্রোমা থেকে, ভেরি গুড ব্রেন প্রমাণ দিয়ে দিয়েছে। আচ্ছা, এই আমার নিউরোফাইব্রোমা জীবনও মনে থাকতো না এই নামগুলো। আমি কিন্তু আবার কোনো কিছু পেলে ওটা নিয়ে একটু পড়াশোনা করি, ওটা মাথায় রয়েছে, আমার খুব জানার আগ্রহ, কিউরিওসিটি বেশি। ওকে, সো আপনাকে যে নামগুলো বলেছিল আপনি গুগল করেছেন এসে? হ্যাঁ, আমি গুগল করেছি, এটা টার্মস কি, এটার অ্যাটিটিউড কি, এটা কি করতে চায়। সেটাই হওয়া উচিত। সো যখন আমি তখন বললো যে এটা খুব নর্মাল একটা টিউমার, কোনো ব্যাপার না। তো এরপরে আমি যেটা করলাম, আমি ওই আপনার ফ্যাট টিস্যু হিসেবে এটাকে এটা অপারেট করা হলো, এবং সেটা ফেলে দেওয়া হলো। এটা ফেলে দেওয়া হলো সার্জারি করে, বাংলাদেশেই ফেলে দেওয়া হলো। এবং যে ডক্টরসরা, আমি আসলে নাম নিতে চাই না, সবারই একটা ক্যারিয়ারের বিষয় আছে, বাট যারা অপারেশন করেছিল ওনারা আসলে নিজেরা বুঝতে পারেননি টার্মটা। ওনারা করেছে কি, যে অপারেশন করতে যেয়ে ওনারা খেয়াল করলেন যে এটা শুধু অতটুকু জায়গা জুড়ে না, এটা সমস্ত নার্ভ সিস্টেমকে ধরে আছে, এবং ভিতরে জালের মতো প্রসারিত, সূক্ষ্ম সূক্ষ্ম সুতার মতো পুরোটা এরিয়া জুড়ে। এটা এমন একটা জিনিস যেটা আপনার হোল নার্ভ সিস্টেমকে একদম অকেজো করে দিবে। আপনি না পারবেন বসতে, না পারবেন শুতে, না পারবেন কোনো কোনো নার্ভের যত ফিলিংস আছে, যত যাই আছে, যেটা নার্ভ আপনার মানে স্নায়ুর মাধ্যমেই তো আপনার সমস্ত নিউরনের মাধ্যমে এগুলো পৌঁছায়, সেই ব্যাপারটাই বন্ধ করে দিবে, সেই নিউরনের ইলেকট্রোলাইসিস বন্ধ করে দিবে, সবকিছু বন্ধ করে দিবে, এবং আপনাকে ইউ উইল লিভ লাইক আ প্যারালাইসিস মানে পেশেন্ট, এরকম একটা অবস্থা। তখন এটা যখন কাটার আগে এটা তারা কাটতে যেয়ে টের পেলো। এখন কি করবে? তো তারা যখন কাটতে যে টের পেলো, তারা ভয়ে, মানে ওই ডক্টরসরা ভয়ে ফুলটা আর ওদিকে তারা যেতে পারেনি, কারণ তারা যখন কাটতে যেয়ে বুঝতে পারলো যেটা বিশাল জায়গা প্রসারিত করে আছে। তারা তো প্রিপারেশন নিয়েছিল যে এতখানি জায়গা ফেলে দেবে, হ্যাঁ, কিন্তু সেটা যে ভিতরে এতটা প্রসারিত, এটা তো তারা বুঝতেই পারেননি। তো যখন তারা তখন তারা চিন্তা করলেন এটা নতুন, এরকম তারা কোনো পেশেন্ট দেখেনি এর আগে, তাদের সেই এক্সপিরিয়েন্সটাই ছিল না, এটা কি করে করতে হয়। এবং
এত সূক্ষ্ম সুতা যেটা আপনি নিডল দিয়ে বা নর্মালি যেভাবে সার্জারি হয় ওভাবে হবে না। সেভাবে হবে না, এটাকে আপনার মাইক্রোস্কোপের আন্ডারে ফেলে করতে হবে, এরকম একটা ব্যাপার। কারণ ওই সূক্ষ্ম সুতাগুলো একটু যদি রয়ে যায় সেখান থেকে আবার ছড়িয়ে হবে। পড়বে শিকড়ের মতো, এরকম একটা ব্যাপার ছিল। তো এটা আমি জানতে পেরেছি ওই সময়ের, আরো পরে আরো ভালো করে বুঝতে পেরেছি যখন আমি এটা নিয়ে অনেক পড়াশোনা করলাম ওই সময়, যে আসলে এটা কি, কিভাবে এটাকে আমি প্রতিরোধ করা যায়, বা এখন যেহেতু হয়ে গেছে এটাকে কিভাবে সম্পূর্ণভাবে এটাকে ফেলা যায় কিনা। তখন আমি তারপরে আমি ইন্ডিয়াতে গেলাম। আচ্ছা, ইন্ডিয়াতে গেলাম এই অর্ধ কাটা অবস্থায়। হ্যাঁ, মানে এই যে এইভাবে কেটে ওটা তারা ওই সেলাইটা তো করে ফেলেছেন ওইভাবে যতটুকু কেটেছেন, কিন্তু আমি জানি যে ভেতরে প্রসারিত, যেহেতু তারা আমাকে জানিয়েছেন এটা। তো ইন্ডিয়াতে যাওয়ার পর ইন্ডিয়াতে চেন্নাইতে আমার অপারেশন হলো। চেন্নাইতে যিনি অপারেশন করলেন সার্জন ছিলেন খুব ভালো, উনি আমাকে বললেন যে আমরা যেভাবে অপারেশন করেছি তাতে 98% চান্স আছে যে আমি সুস্থ হয়ে মানে ফিরছি, আমার আর এটা তিনি কি হবে না। টার্মটাকে ওরা বলেছে যে ইট ইজ ক্যান্সার অর সামথিং, নাকি কখনো বলে নাই? ওনারা বলেছেন যে ইটস ক্যান্সার, এখানে ম্যালিগন্যান্সি আছে ওকে, সো ফাইনালি আপনি ইন্ডিয়া থেকে আবিষ্কার বাট করেন এটা নামটা ক্যান্সার। ভুল বলেছেন। নামটা ভুল বলেছে বাট ইট ইজ ক্যান্সার। নামটা ভুল বলেছেন বাট ইটস ক্যান্সার, এবং আমাকে ওখানে রেডিয়েশন দেওয়া হয়েছে। আমাকে ওখানে আপনার কিমোস 3টা আর রেডিয়েশন দেওয়া হয়েছে। ওকে, সো যখন আমি এবং রেডিয়েশন আমার শরীর নিচ্ছিল খুব ভালোভাবে, এই জন্য ফার্দার কেমোজ আর দরকার পড়েনি, রেডিয়েশন দিয়ে কাজ হচ্ছিল। তো রেডিয়েশনের প্রভাব আছে কিছু, লাইক আপনার শারীরিকভাবে অনেক দুর্বলতা ফিল হবে, ভমিটিংও হতে পারে, শরীরের ভিতরে সবসময় মনে হবে যে মানে কি যেন একটা নেই এরকম। আর যখন অপারেশন হয়ে গেল, ওরা তো আরো অনেকখানি জায়গা অপারেশন করলো, ওরা ওই যে বিস্তর জায়গাটা যেহেতু তারা দেখেছে আরো বেশি জায়গা নিয়ে তারা অপারেশন করেছে, তারা প্লাস্টিক সার্জন কল করেছিল এক্সট্রা করে, যে এই এত বড় কাটা কিভাবে তারা শুধু সেলাই দিয়ে সেটাকে ঢাকবে, সেটার জন্য প্লাস্টিক সার্জারিরও প্রয়োজন। তো অবশেষে এরকম, এবং সেটা অনেক খরচ সাপেক্ষ ছিল এগুলো ছিল। হঠাৎ করে আমার 2017-র দিকে আবার এরকম একটা ব্যাপার এলো সামনে, 17 বলবো না, 16-17-র মাঝামাঝি আবার পেইন শুরু হলো। ওকে, পেইন শুরু হলো এবং তখন আমি বুঝতে পারলাম যে ওই যে আমার যে ফুলে যাওয়ার ব্যাপারটা ওটা আবার হয়েছে, এবার খুব বড় আকারে, ওই সেম জায়গাতে। সেম জায়গাতে খুব বড় ডেফিনেটলি ইটস ব্যাক। তখন ইটস ব্যাক, এবং যখন ইটস ব্যাক ইটস ভেরি ব্যাডলি ব্যাক। কারণ আমাকে ডক্টর বলেছিল যে 98% চান্স আছে যে ইউ আর নট গেটিং ইট ব্যাক, বাট যদি ব্যাক করে তাহলে বুঝতে হবে মানে আগের থেকে বেশি শক্তি নিয়ে এসে তোমার back করতেছে। আসলে খুব ইউ হ্যাভ আ ভেরি ব্যাড ফেট, এন্ড যে কারণে তোমার এটা আবার হয়েছে। কারণ এটা হওয়ার মানে কথা না, যদি হয় তাহলে এটা খারাপ, এবং এটা টার্ম চেঞ্জ করে ফেলে। ওনারা এটুক বলেছিলেন টার্ম চেঞ্জ করবে, আগের টার্মে থাকবে না, এটুক বলেছিলেন, কিন্তু কি টার্ম হতে পারে সেটা ওনারা বলেননি। বিস্তৃত জায়গা জুড়ে আরো বেশি, এবং আগের থেকে অনেক বেশি পেইন শুরু হলো। তখন খুব ভয়ের কারণ হয়ে দাঁড়ালো। তখন ইন্ডিয়াতে যাওয়ার মতো সময় এবং এই যে পাসপোর্টের ব্যাপার, তারপরে আপনার ভিসার ব্যাপার, এগুলোর জন্য যে সময় প্রয়োজন সেটা একেবারেই হাতে ছিল না। স্কয়ারে দেখালাম আমি, এবং সেখানে আমি যেটা জানতে পারলাম ওখানে একজন ডক্টর আছেন, আমি ওনার নামটা আসলে উল্লেখ করে বলতে চাই কারণ উনি আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ওনার নাম ডক্টর রেজাউস সাত্তার। ওকে, ফাইন। হি হ্যাজ গট আ লট অফ পেশেন্টস এবং ডিলিং উইথ ডিফারেন্ট সর্ট অফ এই ধরনের মানে টিউমার অ্যান্ড টার্মস, এবং হি ইজ ভেরি গুড অ্যাট ইট। কেউ যদি বাইরে থেকে অনুষ্ঠানটা দেখে, আমি বলবো যে কারো যদি এই ধরনের প্রবলেম হয় যে বুঝতেই পারছে না, উনি এমন একজন ডক্টর, উনি অনেক রিসার্চ করেন একটা বিষয় নিয়ে, এবং উনি ধূপধাপ আমাদের দেশে যে অনেক ডক্টর আছে না যে ডিসিশন নিয়ে একটা পেশেন্টের, যে হয়তো পেশেন্টের প্রবলেম হয়েছে বাম দিকে, অপারেশন করে ফেললো ডান দিকে, উনি কিন্তু ইজ নট লাইক দ্যাট। একদম টোটালি ডিফারেন্ট একজন মানুষ আমি আমার এই জার্নিতে পেয়েছি, এবং আমি বলবো ওনার জন্যই আজকে আমি সুস্থ আছি। And the thing is that অবশ্যই আমি আমার লাইফে যত ইন্টারভিউ করেছি, এখানে সে ডাক্তারের প্রশংসা করেছেন এরকম লোকের সংখ্যা আমার মনে পড়ে না। আমি ফার্স্ট কাউকে পেলাম যে একদম নাম মেনশন করে প্রশংসা করছে। না, অবশ্যই আসলে ডেফিনেটলি আমি এটা প্রশংসার প্রচার করব। দাবিদার। জি, ডেফিনেটলি প্রচার করব। হ্যাঁ, বলেন তারপর। তারপরে উনি যেটা করলেন যে উনি আমাকে বললেন আপনার এটা মানে যে টার্মটা আমি এতদিন জেনে এসেছি, বলছে এটা না, এটা সামথিং ডিফারেন্ট যেটা আমি ধরতে পারছি না, আমাকে একটু সময় দিতে হবে। বাহ, উনি বোর্ড করলেন। ওখানে আরেকজন ডক্টর ছিলেন, ডক্টর চাকো, উনি আপনার ইয়ে থেকে এসেছেন, এটা হচ্ছে চেন্নাই থেকে, যেই হসপিটালে সিএমসিতে আমি অপারেশন করিয়েছি, যেটা বিখ্যাত এইসব অপারেশনের জন্য, উনি ওখান থেকেই এসেছেন, এবং উনি স্কয়ারে কিছুদিন প্র্যাকটিস করেন আর কি, বছরের কিছু সময়। উনি ওনার সঙ্গে বসলেন, উনি বললেন যে এটার জন্য ভালো হবে, মানে ওই ডক্টরও ওনাকে রিকমেন্ড করছে যে এটার জন্য সেই ভালো হবে, এবং উনি এত একজন কম বয়সী ডক্টর, মানে আপনার দেখলেই মনে হবে না এত অভিজ্ঞতা ওনার ঝুলিতে অলরেডি জমা হয়ে গেছে। ওকে। সো তখন কি হয়েছিল, আমি ওনাকে ট্রাস্ট করছিলাম না, যে না মনে হয় উনি পারবে, লুকস এরকম একটা একটা বড় ব্যাপার ফ্যাক্ট, ছিল। লুকস একটা বড় ফ্যাক্ট। ইজ ভেরি ইয়াং না, তো আমি চিন্তা করছি এরকম একটা ব্যাপার যেটা এত ডক্টর এত সব, আমি ইন্ডিয়া থেকে ট্রিটমেন্ট করে আসলাম, ফেল হয়ে গেল, উনি কিভাবে পারবে। উনি বললো যে দেখেন আপনার এটা এরকম ব্যাপার, আমাকে একটু এটা নিয়ে বসতে হবে, আমি আপনাকে জানাচ্ছি।
তবে এতটুকু বলতে পারি আপনাকে ইমিডিয়েট এটা সার্জারি করতে হবে আমাদের, সেটা যেই টার্মই হোক না কেন। কারণ এটা যদি বেশি ছড়িয়ে যায় তাহলে দেখা যাবে আপনার নার্ভ সিস্টেমটা এমনভাবে বিকল হবে যে সেটা থেকে কিন্তু তখন ইউ আর অলরেডি লস্ট, সেখান থেকে আর ব্যাক করার কোনো উপায় নেই, আপনি কোমাতেও চলে যেতে পারেন, এরকম অবস্থা হতে পারে। তো আমি তো অনেক মানে ব্যাপারটা খুব সিরিয়াস না, একেবারেই খুব খারাপ অবস্থা। কত হাসি খুশি বলতেছে, বাট এটা একটা গড গিফটেড, আপনি যাই বলেন না কেন, মানে এই যে ব্যাপারটা আপনি খুব সুন্দর করে হাসি খুশি ভাবে বলতেছেন, এন্ড ইউ রিকভার ইট লাইক এ ওয়ারিয়ার, যোদ্ধার মতো রিকভার করা। ডেফিনেটলি সে কারণে সে আজকে সিটে বসে এত সুন্দর করে বলতেছে। এটা আসলে সবাই পারে না, এই জন্য ভেতর থেকে হারা যাবে না। ভেতর থেকে হারা মানে সবকিছু, সর্দি কাছে হেরে যাবে, সর্দি কাছের কাছেও মানুষ মরে যায়, বুঝছেন, যদি ভিতর থেকে মানুষ হারে।